জানুয়ারি মাস থেকে গাড়ির দাম আবারও বাড়তে চলেছে, অনেক হাই বাজেটে চলে যাচ্ছে। ভিএক্সআই আর ভিএক্সআই প্লাসের ডিফারেন্সটা কি আছে, যেটা সব থেকে বাজে মাহিন্দ্রা টাটাতে সেই সমস্ত হিটিং ইস্যুর কোনো কিচ্ছু নেই। ডিসেম্বর মাসে একটা বড় সড়ো অফার আসছে। রেনল্ট কুইড থেকে তোমরা সবাই দূরে থাকবে। ওই গাড়িটা প্রথম কথা রেনল্টের ইঞ্জিন নট একটা খেলনা। মানে বনেটটা যখন আমরা খুলি, বনেটের ভেতরে যে স্পেয়ার পার্টসগুলো আছে না, একদম পুরো জড়ানো পাকানো, যে ইঞ্জিনের মানে বনেটের নিচে একটা ডাবল কোটিং মেরেছে, তারপরে ইঞ্জিনের উপর একটা ফাইবারের কোটিং মেরেছে। শুধু এটা খুলবে, তারপরে বুঝতে পারবে পুরো স্পেয়ার পার্টস টাটা মোটরসের থেকেও বেশি ভাইব্রেশন করছে। কুইড একটা স্পেশাল প্রবলেম, সেটা হচ্ছে অয়েল সামটা প্লাস্টিকের তৈরি। এবার যদি কোনো পাথর যদি হালকা ছিটকে লাগছে, সেটা ফেটে যাচ্ছে। যেরকম ওয়াগনার যখন একটু 2 বছর 3 বছর পুরনো হয়ে যায়, যখন তোমরা একটু ওলা উবেরে উঠবে, ওয়াগনারে দেখতে পাবে এখান থেকে একটা ভাইব্রেশনের সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে। তো ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে এটা হচ্ছে, দেখো আমার অল্টো K10, ওদিকে ব্রেজা। এই গাড়িটা কালকে সার্ভিসিং করালাম, থার্ড সার্ভিস হলো। প্রায় ওটা ফ্রি সার্ভিসই বলা যেতে পারে, কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে। যেরকম কুল্যান্ট টপ আপ করেছি, ইঞ্জিন অয়েল ভরেছি, ব্রেক অয়েল চেঞ্জ করেছি, তারপরে গাড়িটাকে পলিশিং করেছি। মানে এক্সট্রা 900 টাকা লেগেছে এই পলিশটা করার জন্য। কারণ আমার গাড়িতে না, এখানে একটা বাড়িতে কুকুর থাকে, সে গাড়িতে হালকা হালকা স্ক্র্যাচ করেছিল, সেইগুলোকে ওঠানোর জন্য ফুল বডি পালিশ করতে হলো। আর পালিশ টালিশ করলে না, অবশ্যই কোনো রকম আলাদা শোরুম থেকে করাবে না, একমাত্র অথরাইজড ডিলার থেকেই পালিশ করাবে। তো পালিশ করানোর পরে ঠিক এরকম দেখতে লাগছে, একদম চকচক করছে, কোনো রকম কোথাও কোনো স্ক্র্যাচ কিচ্ছু নেই, কি ডান দিক কি বাদিক কোথাও কিছু নেই, একদম পরিষ্কার। লাইট ফাইট পুরো একদম চকচক ঝকঝক করছে। খুলি, আর লক রয়েছে গাড়ি। এই যে এবার ভেতরটা দেখাচ্ছি, দারুণ দারুণ করেছে কাজ, এত সুন্দর কাজ করেছে না, মানে কি বলবো, দুর্দান্ত কাজ করেছে। ভেতরটা দেখিয়ে দিই। এই যে ভেতরটাতে একদম, এখানে পুরো একদম নোংরা টোংরা ভর্তি ছিল। তো এই হচ্ছে ব্যাপার, ভেতরটা এরকম রয়েছে একদম সাজানো গোছানো। কে বলবে ভাই, গাড়িটা এক্স্যাক্টলি বয়স হচ্ছে 1 বছর 2 মাস, ঠিক আছে। এই যে এরকম রয়েছে খানিকটা, খুব সুন্দর সার্ভিস করেছে, খুব সুন্দর। মানে নিচ টিচ মানে এখানে কিছু নেই, মানে এত পরিষ্কার করেছে, উঠিয়ে করেছে পুরো একদম। আর আমি যেটা বলেছিলাম একটা ভিডিওতে, তোমরা কিন্তু গাড়ির এখানে ল্যামিনেশন করাবে না। এই নিচে এই ম্যাটটা লাগাতে পারো, বাট এখানে ল্যামিনেশন করাবে না। কারণ যদি ল্যামিনেশন করাও, তাহলে কিন্তু কি হবে, এই গাড়ির ভেতরে জল জমতে শুরু করে, সেই জলটা মানে ময়েশ্চার জমে যায়। যেন এটা লাগাবে, এরপরে নর্মাল এরকম নর্মাল ম্যাট রাখতে পারো, অথবা 7D ম্যাট লাগাতে পারো, অসুবিধা নেই। পেছনটা স্পেস দেখিয়ে দিই কতটা আছে। এই যে আমার এখনও সময় পাইনি, সিট কভার অ্যাভেলেবেল ছিল না, লাগানো হয়নি। এখানে এই যে সিটটা রয়েছে, আমি যদি সিটটাকে এগিয়ে দিই, আমি কিন্তু 6 ফুট 2 ইঞ্চি, ঠিক আছে ভাই। আমি এটা এগোলাম, এখানে হালকা আটকাচ্ছে, মানে প্রচণ্ড লম্বা আমি, ঠিক আছে, এতটা আসছে, ঠিক আছে। এরকম যদি আমি সিটটা এগিয়ে নিই আর যদি পিছিয়ে নিই, কতটা পড়ছে, এতটা পড়ছে, এত জায়গা ভাই, আবার কি চাই, এরকম লাগছে। এতটা স্পেস দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু 6'2" আশেপাশে, 6 ফুট 1 ইঞ্চির আশেপাশে, এই এখানে এতটা গ্যাপ থাকছে ভাই, আবার কি চাই ভাই। যদি এটাকে একদম এগিয়ে দিই আমি সিটটাকে, ঠিক আছে, খানিকটা এগোলাম, ঠিক আছে। এবার খানিকটা এগোনোর পরে পেছনে এরকমভাবে বসলাম আমি, গেটটা ফুল খুললাম, ওকে। কি চাই আর, এই সিটটা কিন্তু পুরোটা সামনে নেই, মোটামুটি খানিকটা সামনে গেছে, এখনও এগোবে সিটটা। এই সিটটা এত দূর যাবে, এর আগে পর্যন্ত যায়, এখানে পর্যন্ত যাবে ভাই, এতটা স্পেস। কে বলে এখানে নাকি জায়গা নেই অল্টো K10-এ? আরে ভাই, ওটা অল্টো 800 ছিল, এটা K10। আমার এবার নেক্সট কাজ হচ্ছে সিট কভারটাকে লাগাতে হবে। সিট কভার লাগানোর পরে গাড়ি কমপ্লিট হবে, তারপরে আরও গাড়ির বাইরের এক্সটেরিয়ার কিছু লাগাতে হবে। এবার যেটা বলে দিই, গাড়ি যখন কিনবে অবশ্যই ম্যাটগুলো লাগাবে, 7D ম্যাট, ঠিক আছে। ল্যামিনেশন করাবে না, পাতি এরকম লাগিয়ে নেবে, যেটা বললাম, ওপর দিয়ে লাগিয়ে সিট ফিট করার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার আচ্ছা হলো। এবার আমার দেখেন একটা জিনিস দেখাই, এই দুখানা গাড়ি পাশাপাশি রাখা রয়েছে, তো ইচ্ছা করে এরমভাবে রেখেছি আমি। এই যে স্পেস দেখছেন এরকম, কেন? কারণ কুকুরটা এখানে ঢুকে যায়, ও যাতে না ঢুকতে পারে, এই জন্য টাইট করে রেখেছি। এই ব্রেজা এখনও বন্ধ রয়েছে, এর ব্যাটারি নিয়ে এসেছি, ব্যাটারিটা চেঞ্জ করে দেবো আজকে, একটা আলাদা ভিডিও বানিয়ে নেবো ব্যাটারির ওপরে, কোন ব্যাটারি গাড়ির জন্য বেস্ট, ঠিক আছে। গাড়ির মডেলের সাথে OEM ব্যাটারি ছিল, সেটাকে এক্সচেঞ্জ করে আফটার মার্কেট OEM-এর মতন সেম সিরিয়াল নাম্বারের সেম ভোল্টেজের ব্যাটারি লাগাতে হবে। সেটা কিন্তু সেম ভোল্টেজ হলেও হবে না, সেম মডেল হতে হবে, নাহলে কিন্তু গাড়ির ফিউজের প্রবলেম হবে, ঠিক আছে। গাড়ি নেওয়ার সময় আমাদেরকে এটাকে বলে রেন ডোর ভাইজার, ঠিক আছে, এটা নিতে হবে। এটা গেল। এরপরে এই যে ভেতরে স্টিয়ারিং কভার নিতে হবে, ওটা দিয়ে দেবে, ফ্রিতে দিয়ে দেবে। আর এখানে কিছু নেওয়ার মতো কিছু নেই। আর যদি তোমরা চাও তাহলে এক্সট্রা করে কোনো ফিনিশিং টাচ দিতে পারো, ও দরকার পড়ে না, ঠিক আছে, হয়ে গেল। এবার এই যে বাইরের এখানে একটা না এরকম বিট থাকে,
এরকম একটা বিট থাকে, ঠিক আছে, সাইড বিট থাকে একটা, যাতে স্ক্র্যাচ ফ্র্যাচ না পড়ে কোনো টার্নিং নিতে যাওয়ার সময়। এখানে একটা থাকবে, এটা একটা পড়বে 700 টাকা মতো পড়বে এটা, ঠিক আছে, এদিকে আর ওদিকে বোথ সাইড। এবার পিছন দিকে আমার কিছুই লাগানো নেই, দেখেন এই ব্রেজার এখানে পিছনে একটা বাম্পার গার্ড আছে ফাইবারের, খুব ভালো, ফাইবার গার্ডের বাম্পার খুব ভালো হয়। এটা একটা মেটাল শিট লাগানো আছে, এই যে সেম ওরকমই এখানে একটা স্টিল গার্ড হবে, ঠিক আছে, যেরকম ব্রেজারতে এখানে আছে এরকম এই জিনিসটা। এটা 600 টাকা মতো দাম আছে, মেটাল, ফুল মেটাল। আর নিচে হবে হচ্ছে এখানে একটা বাম্পার গার্ড ফাইবারের, এখানে হবে যেরকম ওখানে আছে এরকম, ঠিক আছে, এখানে একটা বাম্পার গার্ড হবে, ব্যাস, আর কিছু মডিফিকেশনের দরকার নেই। আর এই যে লাইটটা আছে, এই লাইটের পাশ দিয়ে একটা ক্রমের গার্ড, একটা এখানে একটা গার্ড হবে, এখানে একটা নর্মাল ডিজাইন থাকে নর্মাল স্টিলের, ওই ক্রমেরই, মানে স্টিলের না ক্রম টাইপের দেখতে এখানে, ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, এটা লাগিয়ে নিতে পারো, অসুবিধা নেই। সেম সামনে যদি যাই, সামনে হচ্ছে এখানে একটা বাম্পার ফাইবার থাকে নিচে, এই জায়গাটাতে একটা থাকে, আর কিছু এখানে করার নেই। এখানে একটা ডিজাইন থাকে, এরকম একটা নিতে পারো, স্টিলের ক্রম ফিনিশের উপরে গার্নিশ ফিনিশ, ঠিক আছে। এখানেও সেম একটা ক্রম একটা ফ্রেম থাকে একটা, আর এখানে একটা ফ্রেম থাকবে এখানে এই জায়গাটাতে একটা, ব্যাস, আর কিছু অল্টোতে করার নেই। ফগ ল্যাম্প কিন্তু সাথে আসে না, ফগ ল্যাম্প লাগানোর কোনো পরিস্থিতি নেই। ওএস র্যামের লাইট যদি চেঞ্জ করতে হয় তাহলে ফিউজ লাগাতে হবে এক্সট্রা করে, যদি ওএস র্যামের 50-60 ওয়াট লাগায় তাহলে ফিউজ চেঞ্জ করে, রিলে লাগানোর কোনো দরকার নেই, ফিউজ লাগাতে হবে না, রিলে লাগাতে হবে। তো যদি আমরা কোনো হাই পাওয়ারের লাইট লাগাই তখন কিন্তু রিলে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এখন যেহেতু আমার এটা ওএস র্যামের লাইট নয়, এটা কোম্পানি ফিটেড ল্যাম্প, তাই জন্য আমাকে কোনো রিলে লাগাতে হয়নি। রিলে ছাড়া কিন্তু লাইট হাই পাওয়ার লাগানো যাবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। অল্টো K10 যদি নিতে চাও নিতে পারো, কোনো রকম প্রবলেম নেই গাড়িতে, বিন্দাস চালাও। গাড়িটা 1 বছর পরেও কিন্তু আমাকে কোনো রকম প্রবলেম দেয়নি। কিন্তু ভাই বিশ্বাস করো, যে কজন টাটা মোটরসের গাড়ি কিনেছে 1 বছর নয় 6 মাসের মধ্যে গাড়িতে হাজারো প্রবলেম, মানে অদ্ভুত ব্যাপার ভাই। এত কম দামি গাড়ি, এত লো বাজেট গাড়ির ইঞ্জিন পারফরমেন্স এতটাই ভালো, আর কোনো রকম ভাই মানে 1%ও গাড়িতে কোনো প্রবলেম নেই। দেয়ার ইজ লিটারালি নট এ সিঙ্গেল ইস্যু। কি গাড়ির সাসপেনশন, কি গাড়ির আমি মাইলেজ বলবো, কোনটা বলবো, সব কিছুই ভালো। স্পেস যথেষ্ট স্পেশিয়াস। আর যদি কেউ ভাবে যে গাড়িটাকে আমরা অনেক লং রানে চালাবো, নিশ্চিন্তে চালাও, কোনো রকম অসুবিধা নেই। কারণ লং রানের জন্য এই গাড়ি আমি অলরেডি 4-5 বার চালিয়েছি। একটা 630 কিলোমিটার, একটা 1100 কিলোমিটার, আর একটা ওই 700-600 কিলোমিটার লাগাতার ননস্টপ। ওই 5 মিনিট চা খেয়েছি নেমে, ঠিক আছে, ওইটুকুনি। কিন্তু গাড়ি কিন্তু লাগাতার ননস্টপ চালিয়েছি, কোনো রকম 1%ও কোনো প্রবলেম নেই। গাড়ির প্রথম কথা যে হিটিং ইস্যু, যেটা সবথেকে বাজে মাহিন্দ্রা টাটাতে, সেই সমস্ত হিটিং ইস্যুর কোনো কিচ্ছু নেই। কারণ ইঞ্জিনটা এতটাই রিফাইন, আর কোনো রকম গাড়িতে ভাইব্রেশন বা সাউন্ড, এক্সট্রা নয়েজ কিচ্ছু নেই। যে নয়েজটা আসছে না হালকা একটা ফ্যানের নয়েজ, ঠিক আছে, ফ্যানটা অফ করে দিই, কোনো নয়েজই নেই। মানে ফ্যান অফ করলে গাড়ির ভেতরে কোনো লিটারালি দেয়ার ইজ নো সাউন্ড। আমি যখন গাড়ি চালাই তখন একটু বেশি সাউন্ডটা আসে, কারণ আমার যে মাথার ক্যামেরাটা থাকে ওটা ফ্যানের সাউন্ডকে বেশি জোরে ক্যাপচার করে, ওই জন্যই সাউন্ডটা বেশি আসে। কিন্তু গাড়ি চলার সময় এটা মনে হয় এটা ইলেকট্রিক গাড়ি, কোনো সাউন্ড নেই, লিটারালি কোনো সাউন্ড নেই। হালকা হালকা কাজ বন্ধ করার পরে বাইরের রোডের একটু হালকা সাউন্ড আসে। তো যদি তোমাদের বাজেট কম থাকে, তোমরা নিশ্চিন্তে তোমরা অল্টো K10 নিতে পারো। নিলে পারে VXI প্লাসই নেবে, VXI নেবে না, LXI নেবে না, ফুল লস। কারণ VXI আর VXI প্লাসের সাথে অনেক ডিফারেন্স আছে, তাও আমি বলে দিচ্ছি। আর নয়তো ওয়াগানারের VXI 1 লিটার, নয়তো সেলেরিওর ZXI আর এসপ্রেসোর VXI, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার বলে দিই ডিফারেন্সটা কী আছে। অনেকেই কমেন্ট করে আমাকে জানাচ্ছ, জিজ্ঞেস করছো, রাকেশ দা VXI আর VXI প্লাসের মধ্যে ডিফারেন্সটা কী আছে, আর বাইরে থেকে কত কী খরচা পড়বে যদি আমরা VXI কিনে সেটাকে VXI প্লাসে নিয়ে যেতে চাই। তো চলো বুঝিয়ে দিচ্ছি। এবার বলি VXI আর VXI প্লাসের ডিফারেন্সটা কী আছে। সেম কিন্তু এটার সাথে যা বলছি আমি, সেলেরিও তাই, ওয়াগানারও তাই। তো একদম টপ মডেল VXI প্লাসে এখানে আমরা স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস পাচ্ছি। এটা আমরা বাইরে থেকে লাগাতে পারবো না, সেটা ঠিকঠাক কাজ করে না, নাম্বার 1। এখানে যেগুলো আছে সুইচগুলো, এই সুইচগুলো সঠিকভাবে কাজ করার জন্য আমাদেরকে এটাকে VXI প্লাসই নিতে হবে। আর যদি বাইরে থেকে লাগাতে চাও লাগাতে পারো, 16,000 টাকা 18,000 টাকা পড়বে। লাগানোর পরেও কিন্তু দেখবে বাটনসগুলো কিছু অর্ধেক কাজ করে না, ঠিক আছে, লেটে কাজ করছে, এই সমস্ত হয়। কিন্তু 16,000 টাকা জলে যাবে। ওই ভুল খবরদার করবে না, বাইরে থেকে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস কোনো গাড়িতে লাগাবে না। কারণ এটা কিন্তু অনেক ইন্টেরিয়ার ফিটিংস থাকে যেটা কখনো বাইরের লোকেরা করতে পারে না, কোম্পানি ছাড়া। বোঝা গেল? এটার দাম 16 থেকে 18,000 টাকা। আচ্ছা, ডিসপ্লে যেটা দিয়েছে এরা, এই ডিসপ্লেটা কিন্তু ব্যালেনো, ব্রেজা, ডিজায়ারের টপ মডেলে আছে। এই ডিসপ্লেটার দাম নিয়ার অ্যারাউন্ড 27,000 মতো। তার সাথে 4টে স্পিকার আছে, কখনো হারমান কার্ডেন দেয়, কখনো আরেকটা কি কোম্পানি আছে ভুলে যাচ্ছি। 4টে স্পিকার, মাথা খারাপ আওয়াজ ভাই, মানে লিটারালি স্পিকিং
আমার এই গাড়িটার যে সাউন্ড কোয়ালিটি, পাশ দিয়ে যখন কেউ যায় যারা গাড়ির সাউন্ড ফাউন্ড জানে একটু, তারা জিজ্ঞেস করে দাদা মিউজিক সিস্টেমটা কিসের, এতটাই ভালো আওয়াজ এটার মানে মিউজিকের, হালকা সফট বেস আর লাউড অ্যান্ড বেস অ্যান্ড সফট এরকম। তো ডিসপ্লেটা অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে সব কিছু হয়, ম্যাপ নেভিগেশন থেকে শুরু করে ভিডিও প্লেয়িং সব কিছু। বাট ভিডিও প্লেয়িংয়ের জন্য কেবল লাগবে, আর নয়তো আপনার কাছে কোনো আপডেটেড সফটওয়্যার লাগবে মোবাইলে, সেটা দিয়ে তোমরা এখানে প্লে করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর কি আছে ডিফারেন্স, আর হচ্ছে আমরা পাচ্ছি বলে দিই এক্স্যাক্টলি, সিটটা অ্যাডজাস্ট করা যায় না, এটা যেরকম আছে শুধু এগোনো পিছনো যায়, আর কিছু করা যায় না। এখানে ওয়ারবিএম ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল নয়, এখানে কিন্তু এটা দিয়েই আমাদেরকে এটাকে চেঞ্জ করতে হয়, সেট করতে হয়, ঠিক আছে। আর কিছু এখানে নেই বাস। আর এটা যে আছে আইআরবিএম, এটাও কিন্তু ম্যানুয়াল, এটাও কিন্তু মানে অটোমেটিক নয়, এটা কিছু করার নেই। আমার এটাতেও তাই, ব্রেজাতেও তাই সেম, ব্যাস। আর কিছু ডিফারেন্স এখানে নেই। আর হচ্ছে এসি গাড়িটার অপূর্ব, মানে অন গড বলছি, 30 সেকেন্ডে গাড়ি ঠান্ডা করে দেয়। মানে ফুল 4 জন যদি থাকি, 30 সেকেন্ড এসি 3 নম্বরে 4 জনকে ঠান্ডা করে দেবে। এই যে এখন আছে 2 নম্বরে, এখন এসি চলছে না, ফ্যান চলছে। আর গাড়িটার প্রথম কথা বিল্ড কোয়ালিটি অতিরিক্ত ভালো। এই যে ড্যাশবোর্ডটা আছে না, আমরা যদি এখন ওয়াগনারের সাথে কম্পারিজন করি, তোমরা এটা দেখতে পাবে ওয়াগনারের এই দিকটাতে যদি এরকম হালকা প্রেস করো না হাত দিয়ে, এটা না দ্যাপ দ্যাপ করে, ঠিক আছে। কিন্তু এটাকে এইটা দিয়ে না প্রেস করো, তাও কিচ্ছু হবে না। প্রচণ্ড হার্ডি ড্যাশবোর্ড এটার। ওই সমস্ত সফট ফাইবার, ওই সমস্ত কোনো গল্প নেই বস, ঠিক আছে। অনেকে গল্প করে যে সফট ফাইবার ইউজ করেছে ওয়াগনারে, ওসব কিচ্ছু না, ফালতু। ওয়াগনারের এই পার্টটা খুব হালকা, পুরো ড্যাশবোর্ডটাই হালকা, পুরো দ্যাপ দ্যাপ করে। এটা এটা বলা যেতে পারে এক্স্যাক্টলি ইগনিশের যে ড্যাশবোর্ড আর ওয়াগনার পাতলা, এটা আর সেলেরিওর ড্যাশবোর্ডটা স্ট্রং, ঠিক আছে। মানে ওই স্ট্রং কেন হওয়া বেটার, এখানে সফট প্লাস্টিক ইউজ করলে কি হয়, সেটা ঢিলা হয়ে র্যাটলিং নয়েজ প্রডিউস করে। যেরকম ওয়াগনার যখন একটু 2 বছর 3 বছর পুরনো হয়ে যায়, যখন তোমরা একটু ওলা উবেরে উঠবে ওয়াগনারে দেখতে পাবে এখান থেকে একটা ভাইব্রেশনের সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে। এটাতে সেটা হয় না, কারণ এটা খুব হার্ডি আর প্রচণ্ড টাইট, ফিনিশিংটাও খুব ভালো। প্রথম থেকেই ওয়াগনারটা জানো এই জায়গাটার ড্যাশবোর্ডটা একটুখানি ঢিলা লাগে, প্রথম থেকেই, এসপেসোতেও তাই। কিন্তু সেলেরিও আর কেটেনের এই পোর্শনটা বেটার, কোনো রকম র্যাটলিং নয়েজ প্রডিউস করে না, বোঝা গেল। হেডরেস্ট কিন্তু অ্যাডজাস্টেবল নয়, ফিক্সড হেডরেস্ট, সামনেও কিন্তু ফিক্সড হেডরেস্ট, এখানে কিন্তু কোনো রকম এরকম বিম নেই, যেরকম আমার এই গাড়িতে আছে। ওখানে কিন্তু একটা বিম আছে হেডরেস্টে, দেখা যাচ্ছে, এই যে এখানে আছে। তোমরা যদি ভাবছো গাড়ি নেবে, এখন নিতে পারো, কারণ জানুয়ারি মাস থেকে গাড়ির দাম আবারও বাড়তে চলেছে, অনেক হাই বাজেটে চলে যাচ্ছে। এই অল্টো K10 VXi প্লাসের দাম কিন্তু হয়ে যাবে নিয়ার অ্যারাউন্ড 6,20,000, তার নিচে নামবে না অন রোড প্রাইস, তারও বেশি হতে পারে, 6,30,000 হয়ে যেতে পারে ফ্রম জানুয়ারি। তো এই জন্য যদি গাড়ি নিতে ইচ্ছুক হও, এখন গাড়ি বুক করতে পারো, এখন অনেক গাড়ির দাম কম চলছে। সেম গোজ ফর সেলেরিও, সেম গোজ ফর ওয়াগনার, সমস্ত গাড়ির দাম কিন্তু বেড়ে যাবে ফ্রম জানুয়ারি। আর একটা কথা বলে দিই, যারা ওয়েট করছো, যে অনেকে জিজ্ঞেস করছো উইন্টারে কিছু অফার থাকবে, অবশ্যই ডিসেম্বর মাসে একটা বড় সড়ো অফার আসছে, যে অফারটা অনেকে এখনও মানে কাউকে বলছে না, বাট একটা হিউজ পরিমাণে অফার আসছে, এটা আমি জানি, কারণ আমি কিন্তু সমস্ত শোরুমের সাথে প্রায় যুক্ত বললেই চলে। আমি কারোর হয়ে কোনো স্পন্সরশিপ করি না, আমি যেটা সত্য কথা সেটা বলি, যে গাড়িটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। যেরকম মারুতির ইগনিশ, এসপ্রেসো, এই গাড়িগুলোতে একটু কিছু কিছু প্রবলেম আছে, আমি কিন্তু সেগুলো রিভিল করেছি, ঠিক আছে। এবার একটা ছোট্ট কথা বলে দিই, অনেকে বলছো দাদা রেনল্টের কুইড নেবো, গাড়িটা দেখতে খুব সুন্দর। আমি একটা ডেডিকেটেড হিন্দি চ্যানেলে একটা ভিডিও আছে এর ওপরে। রেনল্ট কুইড থেকে তোমরা সবাই দূরে থাকবে। ওই গাড়িটা, প্রথম কথা, রেনল্টের ইঞ্জিন নট একটা খেলনা। মানে বনেটটা যখন আমরা খুলি, বনেটের ভেতরে যে স্পেয়ার পার্টসগুলো আছে না, একদম পুরো জড়ানো পাকানো। ইঞ্জিন যখন অন করি বাইরে থেকে, মোটামুটি 100 মিটার দূর থেকে ইঞ্জিনের ঝনঝনে সাউন্ড বেরোয়, ঠিক আছে। মানে প্যাথেটিক বাজে গাড়ি। সেটাকে কভার করার জন্য তারা কি করেছে, যে ইঞ্জিনের মানে বনেটের নিচে একটা ডাবল কোটিং মেরেছে, তারপরে ইঞ্জিনের উপরে একটা ফাইবারের কোটিং মেরেছে কভার, যাতে আওয়াজটা বাইরে না আসে। শুধু এটা খুলবে, তারপরে বুঝতে পারবে পুরো স্পেয়ার পার্টস টাটা মোটরসের থেকেও বেশি ভাইব্রেশন করছে। একদমই নেবে না, এটা তো গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই প্রবলেমটা সমস্ত গাড়িতে আছে রেনল্টের, ঠিক আছে, কুইডে, ট্রাইবারে, কাইগারে। কুইড একটা স্পেশাল প্রবলেম, সেটা হচ্ছে অয়েল সাম্পটা প্লাস্টিকের তৈরি। এখনও পর্যন্ত গাড়ির জগতে ফ্রম অ্যাম্বাসাডার টু টাটা সুমো টু মানে হন্ডা সিটি, যে কোনো গাড়ির অয়েল সাম্প লোহার হয়, মেটালের হয়, মোটা। অয়েল সাম্প মানে ইঞ্জিনের নিচে যেখানে অয়েলটা ড্রেন হয়, সেটা রেনল্ট কুইডের প্লাস্টিকের। এবার যদি কোনো পাথর টাথর যদি হালকা ছিটকে লাগছে, সেটা ফেটে যাচ্ছে। তোমরা ইউটিউবে সার্চ করে দেখো তো, রেনল্ট কুইড অয়েল সাম্প ফাট গেয়া, এরকম লেখো, দেখো হাজার হাজার ভিডিও দেখতে পাবে, লোকে মানে গালাগালি দিচ্ছে রেনল্ট কোম্পানিকে। তো যারা বলছো না রেনল্ট কুইড নেবে, গাড়িটা 3 মাস থেকে 4 মাস পরে শেষ, একবার যে অয়েল সাম্প ফাটবে। এবার অনেকে বলছে দাদা আমি যদি কেসিং করিয়ে নিই, অনেকে বড় খেলোয়াড় আছে, আরে কেসিং করে নিলে কী হয়েছে, ও তো খুলে যাবে। এটা কোম্পানির ফিট আলাদা, আর এটা বাইরে থেকে লোহার
মানে এটা কী বলে, তাপ্পি মারা আলাদা। এই জন্য ওসব গাড়িতে যেও না বস, সমস্ত খেলনা গাড়ি। আমরা যারা চালাই গাড়ি তারা ওই স্টিয়ারিংয়ে হাত দিলে পরে হাসি পায় যে এইটা আবার কী ভাই। ওই সমস্ত সামনে ডিয়ারের লাইট দিয়ে একটু ক্যালমা মেরে তোমাদেরকে ব্রেন ওয়াশ করে তোমাদেরকে পাগল বানাচ্ছে, ঠিক আছে? তো গাড়ি যদি নিতে হয় শুধু মারুতির গাড়ি নাও, টয়োটা নাও, হুন্ডাও নিতে পারো, কিন্তু দূরে থাকো বস ওই মাহিন্দ্রা টাটা মোটরস থেকে। সারা জীবন কাঁদবে, মানে পরে ভাববে কী ভুলটা না করেছি। সেম গোস ফর হন্ডা। হন্ডার যা সার্ভিস মেনটেন্যান্স, মানে মানে পকেট পুরো শেষ করে ফাঁক করে দেবে, কারণ ওদের তো গাড়ি বিক্রি হয় না। যেখানে মারুতি নভেম্বর 2024 সালে 1,49,000 বিক্রি হয়েছে, হুন্ডায় 46,000 বিক্রি হয়েছে, টাটা মোটরসদের 40,000 বিক্রি হয়েছে, মাহিন্দ্রাও প্রায় 45 কি 40,000 বিক্রি হয়েছে, কিন্তু হন্ডার বিক্রি হয়েছে 5,028টা গাড়ি, রেনল্টের বিক্রি হয়েছে 2,800টা গাড়ি, 2,800। সেখানে মারুতির 1,49,000, হন্ডার 5,028 কি 5,208 এরকম কিছু একটা। চেক করে দেখতে পারো, লেখো নাম্বার অফ কার সেলস অন নভেম্বর 2024, অন ডিসেম্বর 2024 বাই ব্র্যান্ড। কোন কোন ব্র্যান্ডের কত কত গাড়ি বিক্রি হয়েছে একবার দেখো না। যারা বলছো না টাটার সেল বেড়ে গেছে, তোমরা কিন্তু জানো কত কি সেল হচ্ছে গাড়ি, জানো কত কি প্রফিট হচ্ছে। টাটা -60% ডাউনে চলছে, মানে ভাই কান্নাকাটি করছে, লিটারালি পায়ে পড়ছে টাটা মোটরসের শোরুমের মালিকেরা, পায়ে পড়ছে ডিলাররা, গাড়ি বিক্রি নেই। তোমাদের যদি কলকাতায় তোমরা থাকো, তোমরা এই ভান্ডারি, সানাই মোটরস প্রিমিয়াম ডিলার্স যদি ভিজিট করতে পারো, শুধু সকাল 10টায় গিয়ে বিকেল 5টা পর্যন্ত থাকো, আর শুধু গোনো কটা গাড়ি বিক্রি হচ্ছে। আর সেম তোমরা টাটা মোটরসে যাও, দেখো তো, প্রতিদিন যাও, দেখবে 7 দিন গেলে একটা গাড়ি বিক্রি হচ্ছে দেখতে পাবে। আর মারুতিতে না, একদিনে 30 থেকে 50টা গাড়ি বিক্রি হয় একটা ডিলার থেকে, বড় বড় ডিলার থেকে। আর সাব ডিলার থেকে মোটামুটি ওই দিনে 5-6টা গাড়ি। আর সেখানে টাটা মোটরসের যে মেন ডিলার, সেখানে একটা গাড়ি বিক্রি হয় না, একটা গাড়ি 7 দিনে একটা গাড়ি বিক্রি হয়। আমি মানে এটা বললাম না, তোমরাকে চেক করে দেখো, তারপরে বিশ্বাস হবে যে কোনো গাড়ি সেল হয়, রাস্তা গাড়ি দেখা যায়। এই ইউটিউবে টাকা নিয়ে ভিডিও বানাচ্ছে লোকে, আর যত কিছু পাগল আছে যারা কিছু আইডিয়া নেই গাড়ির সম্বন্ধে, তারা কিনছে। এই তো ব্যাপার। তো চলো বস, যদি বাজেট থাকে বেশি তাহলে পরে 8 লাখে উঠতে পারো। 8 লাখের ওপরে কোনটা কোনটা ভালো ভালো গাড়ি আছে আমি আর একটা ভিডিওতে সব কিছু ডিটেলে বলে দেবো, কোনো রকম চিন্তা নেই, ঠিক আছে? তাও বলে দিই, ডিজায়ার নিতে পারো, ব্যালেনো নিতে পারো, ফ্রংস নিতে পারো, অথবা টয়োটার টাইজার নিতে পারো, অথবা গ্লান্সার নিতে পারো, অথবা ওদিকে i20 নিতে পারো। কিন্তু i20 কিন্তু দারুণ গাড়ি, আমার পার্সোনালি প্রচণ্ড ভালো লাগে। কিন্তু i20তে যে প্রবলেম আছে সেটা হচ্ছে মাইলেজ অতিরিক্ত কম বস, প্রচণ্ড কম মাইলেজ। কিন্তু একটা ফ্যাক্টর, কারণ আমরা যদি গাড়িটাকে রেগুলার ইউজ করি, যেরকম পাশে ব্রেজা রয়েছে পেট্রোলের, এই গাড়িটা কিন্তু প্রবলেম কিছু না। প্রবলেম হচ্ছে প্যাথেটিক মাইলেজ, মানে ভিড়ভাড়, আমরা থাকি প্রচণ্ড ভিড়ে, মানে নিশ্চয়ই দেখতে পাবে আমার যে ভিডিওগুলো বানিয়েছি আগের, যেখানে আমি গাড়ি চালানো শেখাই, প্যাকটা ভিড়, মানে মনে হচ্ছে কলকাতার বড় বাজার। মানে গাড়ি 1-এ চলছে, 2-এ চলছে, ক্লাচের উপর পা দিয়ে রাখতে হয়, দিতে হবে ক্লাচে পা, কারণ গাড়ি এগোনো যাবে না, মানে ইঞ্চ বাই ইঞ্চ জ্যাম। সেখানেই গাড়িটা আমাকে 10 মাইলেজ দিচ্ছে, এইটা ব্রেজা, আর এটা দিচ্ছে আমাকে 18 মাইলেজ। তো আমি মেন্টালিটি কী হবে ভাই, এটা চালাবোই না এরকম মনে হচ্ছে। ব্যাটারি ডাউন হয়ে গেছে মালটা প্রায় 8 মাস বন্ধ, ঠিক আছে? 1-2 দিন বার করেছিলাম, স্টার্ট দিই মারুতি বলে, তাও স্টার্ট হয়েছে, কিন্তু ব্যাটারিটা পাল্টাচ্ছি কেন, ওই কারণ লাইট ফাইটগুলো একটু কমে গেছে। আর অন্য গাড়ি হলে তো স্টার্টই হবে না ভাই। মারুতি আমার একটা কোম্পানি যেখানে গাড়ি 8 মাস ফেলে রাখার পরও স্টার্ট হচ্ছে, গাড়ি চলছে, কিন্তু পাওয়ারটা কমে যায়। কিন্তু অন্য ওই মাহিন্দ্রা টাটা, আমি লিখে রেখে দিচ্ছি 7 দিন গাড়ি বার করো না, গাড়ির ব্যাটারি চেঞ্জ করতে হবে। মানে যাচ্ছে তাই অবস্থা। ওদের গাড়ির যে পজিটিভ নেগেটিভ পার্টগুলো আছে না, সেগুলোতেই ডিফেক্ট আছে, প্লাস মেকানিক্যাল ডিফেক্ট তো আছেই, প্লাস গাড়ির সার্ভিস তো 0। এই জন্য খুব সাবধানে ভাই গাড়ি নেওয়ার সময় টাটা মোটরস থেকে দূরে থেকো, যদি জীবনের কিছু 7-8 লাখ টাকা নষ্ট না করতে চাও। যদি করতে চাও, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে বুঝতে পারবে, ঠিক আছে? আমি একটা কিছুদিন আগে ভিডিও শেয়ার করেছিলাম কমিউনিটি পোস্টে, একটা লোক কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে, নেক্সন খারাপ হয়ে গেছে রাস্তার উপরে, হঠাৎ করে ধোয়া বেরোচ্ছে, হঠাৎ করে চলতে গাড়িকে ধোয়া বেরোচ্ছে ইঞ্জিন থেকে। মানে ইটস এ টোটাল ফেলিওর অফ টাটা মোটরস, ঠিক আছে? তো চলো ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। একটা লাইক করবে আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব জলদি। বাই বাই।